হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর যে ভৌত বিজ্ঞানের পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষার আজকে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, অর্থাৎ উত্তরগুলো কী হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক আমাদের যে প্রশ্নের যে উত্তর সেই উত্তরগুলো কী হবে। তো প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে এসটিপিতে 11.2 লিটার একটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর কত গ্রাম হবে, ঠিক আছে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে ভর সেই ভরটা তোমাকে বার করতে বলেছে। তো দেখো আমরা সবাই জানি যে এসটিপিতে 1 মোল যদি আমি গ্যাস নিই, 1 মোল যদি আমি নিই তাহলে কত হয়, 22.4 লিটার হয়, তাই তো। এখানে আমাকে কত বলে দিয়েছে, দেখো অর্ধেক বলে দিয়েছে, অর্থাৎ 22.4কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 11.2 লিটার পাবো, তাই তো। এখানে আমাকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বার করতে হবে। তাহলে দেখো যে যদি সেটা 22.4 লিটার হতো তাহলে সেটা কত হতো, কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ যে কার্বন ডাইঅক্সাইডে নিতাম সেটা হতো কত, 1 মোল, তাই তো। আর 1 মোলের যে আণবিক গুরুত্ব সেটা কত, 44 গ্রাম, ঠিক। তাহলে 1 মোলের জন্য যদি 44 হয়, এটাকে যদি আমি অর্ধেক করে দিই 11.2 লিটার করি, ঠিক আছে, তাহলে এটা কত হবে, এটাও অর্ধেক হয়ে যাবে, তাই তো। অর্থাৎ এটা কত হয়ে যাচ্ছে 40, হাফ ইন্টু 40, তাহলে এটা করলে কত হবে আমাদের 22। তাহলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে, 22 গ্রাম হচ্ছে, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে 22 গ্রাম কেন হচ্ছে। তাহলে এসটিপিতে 11.2 লিটার একটি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর কত হবে, 22 গ্রাম। এরপরেই যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটাতে দেখো কী বলেছে, যে বলেছে তাপের সুপরিবাহী, ঠিক আছে, সুপরিবাহী একটি তরলের উদাহরণ দাও। তাহলে আমরা কি জানি যে যেগুলো তাপের সুপরিবাহী হয় তারা কি হয়, ধাতু হয়, তাই তো। ধাতুগুলো সাধারণত কি হয়, তাপের সুপরিবাহী হয়। তো এমন একটা ধাতু রয়েছে যেটা হচ্ছে কি পারদ। এটা কী রূপে পাওয়া যায়, আমরা তরল রূপে পাই, তাই তো। তাহলে তরল রূপে পাওয়া যায়, তাহলে যদি একটা তরলের উদাহরণ বলে যেটা তাপের সুপরিবাহী সেটা কি হবে, পারদ হবে, তাই তো। তাহলে অ্যান্সারটা হচ্ছে কি আমাদের পারদ। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান কত। একটি আদর্শ পরিবাহী যদি আমি নিই তাহলে তার তাপের পরিবাহিতার মানটা কত হবে, তাহলে সেটা হচ্ছে কি অসীম। তার কারণ কি, সেটা হচ্ছে কি একটা আদর্শ পরিবাহী তখনই হবে যখন সেটা হবে ধাতু, এবং ধাতুর মধ্য দিয়ে কি হয়, তাপটা অসীম পর্যন্ত প্রবাহিত হতে পারে, ঠিক আছে। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা বলছে যে লাব-ল্যাং পদ্ধতিতে প্রস্তুত করা হয় কোনটি। অর্থাৎ আমরা কি জানি যে HCl যেটা হয়, HCl এর মানে শিল্প উৎপাদন পদ্ধতি সেটা হচ্ছে কি লাব-ল্যাং পদ্ধতির সাহায্যে হয়, তাই তো। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 5। 12 গ্রাম কার্বন, ঠিক আছে, কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, ঠিক আছে। 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত, অ্যান্সার হচ্ছে কত, 44 গ্রাম। কী করে হলো যদি বলো, তাহলে দেখো কার্বনকে আমি কী করছি, দহন করছি মানে পোড়াচ্ছি। তার মানে কি কার্বনকে আমি অক্সিজেনের উপস্থিতিতে পোড়াচ্ছি, সেখান থেকে আমাদের কী উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে কার্বনের যদি আমি আণবিক গুরুত্ব বার করি তাহলে কার্বনের আণবিক গুরুত্ব কত হচ্ছে, 12 গ্রাম, তাই তো। আমাকে বলেছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত গ্রাম কার্বনকে পুড়িয়ে, 12 গ্রাম কার্বনকে পুড়িয়ে। তাহলে আমাকে অন্য কিছু করার দরকার নেই, আমরা এখান থেকে ডাইরেক্ট বার করে নেব এটা কত গ্রাম হচ্ছে, তাই তো। তাহলে এটা আমরা দেখলাম যে 44 গ্রাম পেলাম। অর্থাৎ কার্বনের কত, কার্বন হচ্ছে কত আমাদের 12, আর অক্সিজেন একটার জন্য হচ্ছে কি 16, ঠিক আছে, এটা প্লাস হবে, একটার জন্য 16, আর এখানে দুটো রয়েছে তার মানে কি 2, তার মানে কি 12 প্লাস 32, ঠিক আছে। এটা করলে আমরা কত পাবো, 44 গ্রাম পাবো। তো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে কত হবে, 44 গ্রাম হবে। তাহলে 12 গ্রাম কার্বনকে যদি আমি অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই মানে কি দহন করি, তাহলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত হবে, 44 গ্রাম হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখানে যদি আমাকে অন্য কিছু বলে দিত, ধরে নাও যে 8 গ্রাম কার্বনকে যদি আমি পোড়াতাম, এখানে ধরে নাও 8 গ্রাম বললো, তাহলে আমাকে কি করে বার করতে হতো। তাহলে এখানে কিছু নাই, 12 গ্রামের জন্য 44 গ্রাম, তাহলে 8 গ্রামের জন্য কত, এভাবেই আমাদেরকে সিম্পলি বার করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে কত হবে, 44/12 × 8, ঠিক আছে। এভাবে আমাদেরকে বার করতে হবে। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি, যে সেকশন বিতে কত নম্বরে ছিল, 2 নম্বরই করেছিল একটা কোশ্চেন, 5টা কোশ্চেন ছিল 10 নম্বরে, ঠিক আছে। তো প্রথম যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা হচ্ছে যে অ্যামোনিয়া শুষ্ককরণে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন, ঠিক আছে। দেখো অ্যামোনিয়াটা সাধারণত কী হয়, ক্ষারধর্মী হয়, গাঢ় H2SO4 কি সাধারণত অ্যাসিডধর্মী। তো এই যে H2SO4 কেন ব্যবহার করা হয় না, তার কারণ হচ্ছে যে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে নিয়ে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করে, ঠিক আছে। অর্থাৎ অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করবে। অর্থাৎ এর কথা ছিল কি, অ্যামোনিয়াটার উদ্দেশ্য ছিল যে তার যে পরিমাণে মানে কি জলীয় বাষ্প বা আর্দ্র পদার্থ যেগুলো রয়েছে সেগুলোকে শুষ্ককরণ করা, কিন্তু বিক্রিয়া করে নিচ্ছে গাঢ় H2SO4 অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া ঘটাচ্ছে, যার কারণে শুষ্ক হওয়ার পরিবর্তে এটা আমাদের কী হয়ে যাচ্ছে, H2SO4 এর সাথে মিশে যাচ্ছে। সেটাই আমরা লিখেছি, দেখো যে গাঢ় H2SO4 অ্যামোনিয়াকে শুষ্ক করার পরিবর্তে তার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করে, ঠিক আছে। বিক্রিয়াটা কী হচ্ছে, দেখো বিক্রিয়াটা হচ্ছে অ্যামোনিয়া গাঢ় H2SO4 এর সাথে বিক্রিয়া করে কি হচ্ছে, এই যে এটা হচ্ছে কি
অ্যামোনিয়াম সালফেট। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যামোনিয়াম সালফেটের সাইন। তো অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে। এরপরে যে কোশ্চেনটা হয়েছে সেই কোশ্চেনটা বলছে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা লেখো। তো আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা হচ্ছে কি, যদি আমি চাপ স্থির রাখি তাহলে এই চাপ স্থির রেখে কোনো একটা পদার্থ বা কোনো একটা বস্তুর ভরের, এটা ধরে নাও একটা কি আমাদেরকে বলেছে গ্যাসের বলেছে, তাহলে আমাদের যে বস্তুটা নেব সেটা হবে কি মানে কি গ্যাস হবে। তাহলে চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি এখানে ধরে নেওয়া কিছু পরিমাণে গ্যাস রয়েছে। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকবে, যদি আমি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করি, ঠিক আছে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড করি, তার দরুন যে আয়তনে পরিবর্তন হবে সেই আয়তনের পরিবর্তনটাকে আমরা কি বলবো, যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ দেখো কী লেখা আছে, চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি পায়। ঠিক আছে, কারণ কি আমরা যদি কোনো একটা গ্যাস নিই, গ্যাসে যদি আমি উষ্ণতা বাড়াই তাহলে কী হবে, আয়তন বৃদ্ধি পাবে, তাই তো। তাহলে যে একক আয়তনে যে আয়তনটা বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে কি আমাদের গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে সেটাই আমাদের লেখা রয়েছে। তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা আমরা দেখে নেব। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা বলেছে যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে শর্তাবলী ও সমিত সমীকরণটি লেখো। অর্থাৎ হেবার পদ্ধতিতে মানে কি, হেবার পদ্ধতি কীভাবে ঘটানো হয় এবং সমীকরণটা কী সেটা আমাকে লিখতে হবে। তো হেবার পদ্ধতিতে আমাদের যে শর্তগুলো হয় সেই শর্তগুলো কি, সেই শর্তগুলো হচ্ছে যে আমরা হেবার পদ্ধতিতে কী কী নিই, হাইড্রোজেন নিই আর অ্যামোনিয়া মানে কি নাইট্রোজেন নিই, তাই তো। এরা কী করে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। তো এখানে হাইড্রোজেনের পরিমাণ কত থাকে, আমাদের 3 মোল থাকে, আর নাইট্রোজেনের পরিমাণ কত, 1 মোল। তাহলে আমাদের কী নিতে হবে, তাহলে প্রথম যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে কি 3 মোল হাইড্রোজেন নিতে হবে। ঠিক আছে, 3 মোল হাইড্রোজেন ও 1 মোল নাইট্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাতে হবে, তাই তো। এবং 2 নম্বর যে শর্তটা সেই শর্তটা হচ্ছে কি টেম্পারেচার অত্যানুকূল রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ অত্যানুকূল টেম্পারেচার আমাকে রাখতে হবে। টেম্পারেচারটা কত হবে, টেম্পারেচার, ঠিক আছে, আর সেটার মানটা কত হবে, প্রায় 450 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 450 থেকে কত হচ্ছে 550 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। ঠিক আছে, অর্থাৎ 550 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হবে। এবং চাপটা কি রাখতে হবে, চাপটা বেশি রাখতে হবে। চাপটা কত আমরা নিই সাধারণত, যে চাপের পরিমাণটা সেই চাপটা হচ্ছে কত, প্রায় 200 অ্যাটমসফিয়ার প্রেসার নিতে হবে আমাকে, তাই তো। 4 নম্বর শর্ত হচ্ছে কি, 4 নম্বর শর্ত আমরা কিছু পরিমাণে কি ব্যবহার করি, অনুঘটক ব্যবহার করি, আয়রন চূর্ণ ব্যবহার করি। আয়রন চূর্ণের সাহায্যে কী করা হয়, অনুঘটক অর্থাৎ বিক্রিয়ার বেগটাকে বা বৃদ্ধি করতে সহায়তা করে। অর্থাৎ এই যে এগুলো টেম্পারেচার কেন বেশি দেওয়া হয়, তার কারণ হচ্ছে যে এই হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে যখন বিক্রিয়া করবে তখন অ্যামোনিয়া উৎপন্ন হবে, আবার সেই অ্যামোনিয়াটা দ্রুত ভেঙে আবার হাইড্রোজেন এবং নাইট্রোজেনে পরিণত হবে। ঠিক আছে, এই মানে কি এটাকে আটকানোর জন্যই আমাকে কি করতে হবে, প্রেসারটা বেশি দিতে হবে, অর্থাৎ 200 অ্যাটমসফিয়ার প্রেসার এবং 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে রাখতে হবে। এবং যে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনা ও পটাশিয়াম অক্সাইড মিশ্রিত আমাকে কি ব্যবহার করতে হবে, আয়রন চূর্ণ অনুঘটক ব্যবহার করতে হবে। আয়রন চূর্ণ অনুঘটক ব্যবহার করতে হবে। তাহলে এইগুলো হচ্ছে কি মোটামুটি আমাদের শর্ত। বিক্রিয়াটা কি, যদি আমি বিক্রিয়াটা দেখি তাহলে বিক্রিয়াটা হচ্ছে কি, বিক্রিয়াটা কিছুই নাই, খুব সহজ, যেটা বললাম যে নাইট্রোজেন থাকবে কত মোল, 1 মোল, এবং হাইড্রোজেন থাকবে কত মোল, 3 মোল, তাই তো। এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, আমাদের অ্যামোনিয়া উৎপন্ন করবে। ঠিক আছে, অ্যামোনিয়া উৎপন্ন করছে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের হেবার পদ্ধতি। তাহলে হেবার পদ্ধতির শর্তগুলো কী কী, তাহলে এভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখবে। এবং সমিত সমীকরণটা যদি বলে তাহলে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে এটা। পরে যে কোশ্চেনটা হচ্ছে সেই কোশ্চেনটা বলেছে যে তাপের পরিবহন কাকে বলা হয়। তাহলে তাপের পরিবহন হচ্ছে যে পদ্ধতিতে কোনো বস্তুর মধ্যে দিয়ে এর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয় অথচ বস্তুর উপাদানের কণাগুলির কোনো পরিবর্তন হয় না বা স্থান পরিবর্তন হয় না, তাকে আমরা কি বলবো, তাপের পরিবহন বলবো। অর্থাৎ জিনিসটা কি, একটা রড নিয়েছো, ঠিক আছে, এই অংশটুকু তুমি গরম করেছো, এই অংশটুকুতে কোনো তাপ এখনও যায়নি, তাহলে এটা কি হবে, আস্তে আস্তে এটা কি হবে, এটা এখানে আমাদের চলে যাবে তাপটা, তাই তো। আমরা এক সময় দেখবো যে সেটা কি হয়ে গেছে, গরম হয়ে গেছে। তো এই গরম হচ্ছে কেন, তাহলে এখানে দেখো যে এই রডটাকে যদি আমি এই জায়গাটা গরম করি, গরম করলে পরে কি হবে, আস্তে আস্তে তাপটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তাই তো। তাহলে এটা এই যে যাওয়ার পদ্ধতি সেটাই হচ্ছে কি আমাদের
তাপের পরিবহন, অর্থাৎ এখানে যে উপাদান কণাগুলো থাকবে সেই উপাদান কণাগুলো এই জায়গা থেকে এই জায়গায় যাবে না, কিন্তু একটা থেকে আরেকটাতে হিট কী হবে, ট্রান্সফার হবে। ঠিক আছে, অর্থাৎ উপাদান কণিকা ধরে নাও এ এখানে আছে বি, এ কী করবে, বিকে তাপ দেবে, কিন্তু এ কখনোই বি এর জায়গায় যাবে না। এটাই হচ্ছে কি আমাদের তাপের পরিবহন পদ্ধতি। ঠিক আছে, অর্থাৎ তাপের পরিবহন কাকে বলা হয় সেইটা। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা বলেছে যে 4.8 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কি আমরা যদি দেখি তাহলে পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে KClO3। তো এখান থেকে আমাদের KClO3, এখান থেকে আমাদের কি উৎপন্ন হয়, KCl উৎপন্ন হয় এবং তার সাথে উৎপন্ন হয় কত, অক্সিজেন উৎপন্ন হয়। ঠিক আছে, তো এটাকে ব্যালেন্স করলে কত হবে, এখানে 2 গুণ করতে হবে, এখানে 2 এবং এখানে 3। ঠিক আছে, অর্থাৎ এটা আমরা কি পাচ্ছি, বিক্রিয়াটা আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা আমাদের কি পটাশিয়াম ক্লোরাইড, এখান থেকে আমাদের কি উৎপন্ন হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তো এই যে পটাশিয়াম ক্লোরাইড, এটা যদি আমরা আণবিক গুরুত্ব বার করি, আণবিক গুরুত্ব বার করলে পরে আমরা কত পাবো, পটাশিয়ামের কত 39, তাই তো, তাহলে 39 প্লাস ক্লোরিন কত 35। ঠিক আছে, অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে কত 16, এখানে কতগুলো রয়েছে, 3টে অক্সিজেন রয়েছে, তার মানে কি 3 দিয়ে গুণ হবে। তো এইটা করলে আমরা কত পাবো, এইটা করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কি 245 গ্রাম মতো আসবে। ঠিক আছে, তো 245 গ্রাম থেকে যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে সেটা কত হচ্ছে, দেখো 3 ইন্টু এখানে কত হচ্ছে আমাদের অক্সিজেন, একটা অক্সিজেনের জন্য কত 16, এখানে কত হচ্ছে, দুটো অক্সিজেন আছে, তাহলে 16 দুগুণে 32। তাহলে এখানে করলে পরে আমরা কত পাবো, তাহলে 32 ইন্টু 3 করলে প্রায় 96 গ্রাম পাবো। ঠিক আছে, তাহলে 96 গ্রাম, তাহলে 245 গ্রাম থেকে কত উৎপন্ন হচ্ছে, 96 গ্রাম উৎপন্ন হচ্ছে। তাহলে আমাকে বলেছে যে 4.8 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে 96 গ্রামে যে অক্সিজেন, অর্থাৎ 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন হচ্ছে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে, 245 গ্রাম, তাই তো। তাহলে এখানে 1 গ্রামে কত উৎপন্ন হবে, 1 গ্রামে উৎপন্ন হবে 245/96। তাহলে আমাকে বলেছে প্রশ্নতে কি বলেছে, প্রশ্নতে বলেছে 4.8 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। তাহলে 96 এর জায়গায় কী হবে, 4.8 গ্রাম হয়ে যাবে। তাহলে 4.8 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে এর প্রয়োজন কত হবে, 245/96 ইন্টু 4.8। ঠিক আছে, তো এটাকে কাটাকাটি করলে কত পাবো আমরা, কাটাকাটি করলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা হচ্ছে কি 12.25 গ্রাম। তো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে কি করলাম, পটাশিয়াম ক্লোরাইড, অর্থাৎ বিক্রিয়াটা আমরা কি জানি যে বিক্রিয়াটা হচ্ছে কি পটাশিয়াম ক্লোরাইড থেকে কি উৎপন্ন হবে, পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে এবং অক্সিজেন উৎপন্ন হবে। সেখান থেকে আমরা কি বার করলাম, আণবিক গুরুত্ব বার করলাম, আণবিক গুরুত্ব থেকে দেখলাম যে 96 গ্রাম উৎপন্ন হচ্ছে অক্সিজেন এবং 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে। ঠিক আছে, তো এখান থেকে 4.8 গ্রামে কত উৎপন্ন হবে, অর্থাৎ ঐকিক পদ্ধতিতে আমরা বার করে নিলাম। তো এই ছিল তোমাদের অ্যান্সার পরীক্ষার। তো আশা করি বুঝতে পেরেছো, যদি কোনো ডাউট থাকে তবু আমাকে কমেন্ট করে জানাবা এবং ভিডিওটা আবার ব্যাক করে দেখবে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, তো থ্যাংক ইউ।